নিয়োগ করে। উনি ইন্টারেস্ট করলো, শেষ করতে দেন। এই রাষ্ট্র যখন নিয়োগ করার কথা বলছে তখন কিন্তু সে আবেদন করেননি, কোনো আবেদন করেননি। উনি জানতেন রাষ্ট্র নিয়োগ দিয়ে দিল অলরেডি। আপনি এসে যদি বলতে চান যে আমি ওই আসামির পক্ষে করব, আপনার একটাই তখন রাস্তা, আসামির পক্ষ থেকে ওকালতনামা আনতে হবে, কারণ রাষ্ট্র তো লয়ার নিয়োগ দিছে। আপনি তখন কোথায় ছিলেন? এক। দুই, আমি পার্সোনালি বলবো এটা উনি একটু হাইলাইটেড হয়েছেন, এছাড়া আর কিচ্ছু না, বিকজ হি নোজ দ্য ল। উনি আইন জানেন। মানে কিন্তু এই তার যে ইচ্ছা প্রকাশ, সেটার জন্য তাকে যেভাবে নিগৃহীত করা হচ্ছে সেটাকে মানে সেটা তো নরমালাইজ করা যাবে। সেটা তো অন্য কথা। আমরা হিসাব করি কোনটা জানেন, যে 18 কোটি মানুষের চিন্তা ভাবনা 5ই আগস্টের পরে উল্টে যাবে। এটা যদি কেউ ভাবে এটা অ্যাবনর্মাল চিন্তা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আপনি কি করে ভাবলেন যে 5ই আগস্টের পরে 6ই আগস্ট থেকে বাংলাদেশের সমস্ত প্রশাসন, সমস্ত রাজনীতিবিদ, সমস্ত মানুষ, রাজ্জাকির মতো মানুষ, ওনার মতো মানুষ, সবার চিন্তাটা রিভার্স হয়ে যাবে? কিভাবে ভাবেন আমি বুঝলাম না। তাহলে ধরুন গণঅভ্যুত্থান ছাড়া যদি একটা রেজিম চেঞ্জ, যে নরমাল প্রসিডিউরে যেটা হতো, সেটার সাথে এই গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থা, সেটা পার্থক্য থাকলো কোথায়? সেটাই তো কথা। পার্থক্য থাকলে তো আপনি ওভারনাইট চাচ্ছেন কেন? সেজন্য তো কিছু সংস্কারের জন্য বসা হইল। আপনি জুলাই, আপনি যেমন ধরেন আপনি আন্দোলনের দাবিদার, আমরা আন্দোলন সবাই মিলে করছি, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিতে বাধাটা কেন আসবে? সিম্পল যুক্তি আমার। সবাই কিন্তু দাবি করেন আমরা আন্দোলন করছি, তাহলে জুলাই সনদের যে আইনি ভিত্তিটা আপনি দিতে বাধাটা কেন? এক নম্বর। সেটা তো সাংবিধানিক একটা প্রশ্ন। রাখেন সংবিধান, আপনি সংবিধান কাকে বলে? সংবিধান হলো জনগণের সিদ্ধান্তের উপর সংবিধান হয় অলওয়েজ। জনগণ যেভাবে চাইবে সংবিধান সেভাবে। সংবিধানটা চাপাই দিবেন আপনি আমার উপরে, কারণটা কি? জনগণের চেঞ্জ হয় না? ডিমান্ড জনগণের সিদ্ধান্তে যতক্ষণ না পর্যন্ত একটা পার্লামেন্ট ফর্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এক্সিস্টিং সংবিধান চাপার বহন করা ছাড়া উপায়ও নেই। তাইলে তো আমি এখন আপনাকে আইনের কথা বলতে হয়। আমি চাইছিলাম না এখানে এটা তুলতে। সিম্পল আপনাকে বলি, সংবিধান যেটা আছে 72 সালের, সেটা কি আছে জানেন? জানেন তো নাকি জানেন না? সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার আছে? না, নাই। ওটা একটা বিশেষ আদেশে করা হয়েছে। পরে জবাব দিন, আছে? নাই। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধানে চলে। আর এই যে সংবিধানটা বলতেছেন, এখানে বলা হয়েছে সংসদ কোনো কারণে ভেঙে গেলে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, নাকি? নাকি সেটা জানেন না? তাই আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দিচ্ছেন, তাহলে কি আপনি সংবিধানটা মানলেন? এখন বিশেষ একটা পরিস্থিতিতে একটা ব্যত্যয় ঘটলো, ঠিক আছে, এখন তারপরে কি সিরিজ অফ ব্যত্যয় ঘটতেই থাকবে, বা এটাকে নরমালাইজ করা যাবে? এই যে নির্বাচনের যে পার্টটা, সেই নির্বাচনের পার্টটা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে রেসপন্সিবিলিটি। এখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিছে যে তুমি নির্বাচন করো। অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক। আপনি তো অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান মোতাবেক দেয় নাই। আপনি এই সংবিধানে যাবেন কেমনে? এই সংবিধানে তো নির্বাচন ঘোষণা করতে হবে প্রধানমন্ত্রীর। ওই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই, ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই। একটু ভিন্ন প্রসঙ্গে, আপনি জানেন জামায়াতে ইসলামীর সমালোচনা অনেকদিন ধরেই করছেন হেফাজত ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। হেফাজত ইসলামের আমির আজকে বলেছেন যে কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা রোজা এক বলে এগুলো ইসলাম নয়। আকীদাগত পার্থক্য থাকা সত্ত্বেও জামাত ইসলামী বা হেফাজত অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করেছে। বৃহত্তর যে ইসলামিক ঐক্যের কথা বলা হচ্ছে সামনে নির্বাচনকে সামনে রেখে, সেটাকে আপনি কিভাবে দেখছেন খুব সংক্ষেপে? শোনেন, আপনি ঐক্য করতেই পারে, ইসলামী দল সব যদি একত্র হয় হতে পারে। আমার যেমন ইসলামী দলগুলোর একটা প্রশ্ন আছে যে সবার যখন তোমাদের সবার জন্য আপনাদের সবার যখন এটা কি বলে ম্যানিফেস্টো ধরেন অথবা গঠনতন্ত্রের কেন্দ্রবিন্দু ধরেন, যদি কোরআন এবং হাদিস হয় কিংবা রাসূলুল্লাহ হয়, আল্লাহ পাক হয়, তাহলে আপনাদের এত দল থাকার কথা না। তাহলে আপনাদের ভিতরে ইসলাম নিয়ে এত বিভেদ কেন? নাম্বার 1 আমার কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে ইসলামী দলগুলোর প্রতি আমাদের নিবেদন থাকবেই যে ইসলামী রাষ্ট্র বাংলাদেশে বহু আছে, মানে মুসলিম অধ্যুষিত যেটা আমরা বলি। সেখানে আমরা যদি ইরান, আফগানিস্তান কিংবা সৌদি আরবের মডেল দেখতে চাই, সেখানে আমার আপত্তি আছে। আপনাকে ইসলামী রাষ্ট্র করতে হলে চিন্তা করতে হবে মালয়েশিয়া, চিন্তা করতে হবে ইন্দোনেশিয়া, চিন্তা করতে হবে টার্কি। তাহলে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামিক দলের যেই শক্তিশালী একটা ফ্রন্ট যেই আলোচনা হচ্ছে, আপনি মানে ফিজিবিলিটি দেখছেন না? আমি ফিজিবিলিটি দেখি কি না দেখি এটা ইমেটেরিয়াল, আমি রাজনীতি করি না, কিন্তু আমি বলছি ইসলামী দল অন্তত এই জায়গাগুলোতে শিফট হইতে হবে। আপনি ইসলাম দেখবেন ওইভাবে। আরেকটা কথা বলি, আরেকটা কথা, এই যে নির্বাচনের কথা আমরা বারবার বলতেছি, আপনি দেখেন শাপলা ছাড়া নির্বাচন নয়, সংস্কার বিচার ছাড়া নির্বাচন নিশ্চিত নয়, বিএনপি জামাতকে ক্ষমতায় নিশ্চিত নয়, নির্বাচন হবে কিনা নিশ্চিত নয়, কোনো সংস্কার এখন পর্যন্ত হয় নাই, জুলাই সনদ ভিত্তি পায় নাই, পিআর পদ্ধতি হবে কিনা, জাতীয় পার্টি বন্ধ নিষিদ্ধ হবে কিনা, এবং ফাইনালি যদি জামাত এবং এনসিপি আমি যে আলামত পাই তারা যদি নির্বাচনে না যায় কি হবে? 2 আসেন, আওয়ামী লীগ খণ্ড খণ্ড মিছিল করতেছে। যদি আপনি নির্বাচন কইরা, আমি এখন কথা হইলো যে বিএনপি যদি ক্ষমতায় যায় গিয়ে জামাত এনসিপি ছাড়াও যদি যায়, তাদের কোনো দোষ নাই, কারণ তুমি গেলা কি গেলে না বড় কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের টাকা আছে, আওয়ামী লীগের প্রশাসন আছে, মিডিয়াতে আওয়ামী লীগ আছে,
আরও অনেক জায়গায় আওয়ামী লীগ আছে। আমি আওয়ামী লীগেরও বিরোধী নই। আপনাকে চিন্তা করতে হবে আপনার সাস্টেনেবল কোনো ইলেকশন আদৌ করতে পারবেন কি না। 1, 2 জামাত এবং এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে আপনাদের অবস্থা কি হবে। 3 পিয়ার পদ্ধতি নিয়ে যে আলোচনা চলতেছে, লেভেল প্লেইং ফিল্ড চলতেছে, এটার কারণে যদি নির্বাচন নিয়ে কেউ কথা বলে সেটা কি ইনজাস্টিস কিছু হবে? কেননা সব দলমত নির্বিশেষে সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে, কথায় কথায় বলে। তাতে কিন্তু তারা 12 বছর 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যখন তারা বিরোধিতা করছে। আর সব দল ইউনূস সাহেবের সহযোগিতা করতেছে, উনি টালমাটাল। আবার আওয়ামী লীগ মিছিলও করতেছে। সুতরাং ভেবে চিন্তে আগাইতে হবে। নির্বাচনই কিন্তু সমাধান নয়, একমাত্র সমাধানই নির্বাচন নয়। নির্বাচন গণতন্ত্রের জন্য একটা ক্রাইটেরিয়া, কিন্তু দিস ইজ নট অনলি দ্য ওয়ে। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি যে দেশের কথা বলছেন, আমাদের সংকটটা হচ্ছে আপনি দেখবেন আমাদের সকল মনোযোগ সামহাউ অ্যালং দ্য লাইন, আপনি বলেছেন রাষ্ট্র সংস্কার, আমি বলবো ক্ষমতা সংস্কার। রাষ্ট্র সংস্কার নিয়ে কিন্তু আসলে আমাদের কোনো ওই অর্থে ফোকাস নাই। আপনি দেখবেন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, রাষ্ট্রের যে আলোচনা, এই সকল বিষয় নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা। এখন ঘটনা হয়েছে কি, সংস্কার কিন্তু একপাক্ষিক হওয়ার কিছু নাই। সংস্কার ব্যক্তি থেকে ব্যক্তির হওয়ারও খুব দরকার ছিল। ধরেন রাজাকি ভাই, তার কোর্টে, উনি তো কোর্টে যাবেন, সো উনার কোর্টের সংস্কার কতটুকু হয়েছে ওনাকে প্রশ্ন করেন। আপনি মিডিয়াতে আছেন, আপনার মিডিয়ার সংস্কার কতখানি হয়েছে গত 1 বছরে? কি পরিমাণ এই মিডিয়াতেই নানা ধরনের আপনার মিথ্যা ভ্রান্তিকর খবর, এই ধরনের যে বিষয়গুলো, সেটা নিয়ে কি ধরনের হয়েছে। আমি মনে করেন শিক্ষাক্ষেত্রে আছি, শিক্ষার অবস্থা তো তলানিতে, সেটি নিয়ে তো কোনো কমিশনও নাই, কোনো সংস্কারও নাই। কারণ আপনি দেখেছেন যে শিক্ষা খাতের নতুন যেটা বের হয়েছে, যে সেখানে দেশের অবস্থা ভীষণ রকমের খারাপ। তো শিক্ষা খাতের যে চিন্তা করা, সেই চিন্তাটাও আমাদের মধ্যে নাই। তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সমাজের কোনো পরিবর্তনই আপনার সংস্কার কমিশনের থেকে যে বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল না, এটি কিন্তু আমাদেরই সাথে আসেনি। দ্বিতীয় যেটা কথাটা বলতে চেয়েছি, নাগরিকের যে প্রয়োজনীয় সংস্কার, মনে করেন এই যে শিক্ষা কমিশন গঠন হয়নি। স্বাস্থ্য, আপনার আমার মৌলিক অধিকার নিয়ে কথা বলছি, এ বিষয়ে কোনো কমিশন তো দূরের কথা, কারো কোনো মুখে কোনো আলাপই নাই। ঠিক আছে, তাহলে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, খাদ্য, প্রতিদিন আপনি খাচ্ছেন, কি খাচ্ছেন তা জানেন না, সেগুলো নিয়ে কোনো আলাপ হয়নি। কাজে আপনি সংস্কারটা কি করেছেন সত্যিকার অর্থে? আপনি 5ই আগস্টের পরে প্রবল প্রত্যাশা থাকার পরও আপনার সংস্কারটা হয়েছে হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে। তাও যদি ক্ষমতাকে আপনি বিকেন্দ্রীভূত করতে পারতেন আমি খুশি হতাম। ক্ষমতার কোনো বিকেন্দ্রীকরণ হয়নি। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন কোনো রাজনৈতিক পার্টি একটা দলগত সংস্কার থাকে না, ধরেন একটা পার্টির ভেতরেও কিন্তু অনেক ধরনের সংস্কার। আপনি যেই ধরনের কথা শুনেছেন, প্রধানমন্ত্রী কত বছর থাকবে কি থাকবে না, আপনি কি শুনেছেন কোন পার্টির প্রধান কত বছর থাকবে কি থাকবে না, দলীয় নেতৃত্ব কিভাবে, না, এই আলাপ নেই। তার মানে হচ্ছে আপনি আসলে ওই যে পুরনো যেই বাক্স, যে পুরনো বাক্সটাকে একটা নতুন মোড়ক দেওয়ার চেষ্টা মাত্র করেছেন। আমি এবং আপনি, আমরা তার পার্ট হয়েছি, এবং দুঃখজনকভাবে আমরা কিন্তু ইগনোরড হয়েছি। মানে আমাদের এখানে কোনো এখতিয়ারই নাই। মানে আপনি যেই বাস্তবতার কথাটা বলছেন, বাস্তবতা আসলে এমন হলো কেন? মানে আমরা কোথায় আসলে ধরতে পারলাম না ট্রেনটা? বাস্তবতা হলো, মানে ট্রেন ধরতে পারলাম না, এর পুরো কৃতিত্ব দিব আমি হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিকে। হ্যাঁ, কারণ আপনার ওই যে ক্ষমতার দিকে যাওয়া এবং কত তাড়াতাড়ি ক্ষমতায় যেতে পারি, মারামারি দ্বন্দ্ব, এই যে আপনাদের টকশো, সবকিছু তো এটা নিয়ে, তাই না? কিন্তু ওই যে সেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের ভাবতে হবে যে দেশকে আসলে আমরা কতজন ভালোবাসি। আপনি এটা কি পলিটিক্যাল রেটরিক হয়ে গেল কিনা? মানে 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ গড়ার একটা সুযোগ এসেছিল, এগুলো কিন্তু খুব ওয়ান্স আপন এ ব্লু মুন পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র এরকম সুযোগ পায়। আপনি সেই সুযোগ আপনার হাতছাড়া হয়েছে, এটা বিষয়ে একদম জ্বলন্ত সত্য কথা। এই বিষয়ে এই বর্তমান যে সরকারটি আছে তার উপর অতিরিক্ত প্রত্যাশার চাপ, এটা আমি অস্বীকার করব না, মাত্রাতিরিক্ত প্রত্যাশার চাপ এবং ব্যর্থতা কেন? আবারও যদি আপনি সেখানেও যান, দেখবেন যে অমুক পার্টি এইটা চায়, তমুক পার্টি ওইটা চায়, এক পার্টি এইটা চায় তো আরেক পার্টি ওইটা চায়। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসের ফলাফল হচ্ছে আমাদের জুলাইয়ের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে হতাশার উপাখ্যানে পরিণত করা। এবং আপনি এখন আলোচনা করা শুরু করেছি বিগত সরকার যিনি ছিলেন তিনি কখন আসবেন, কিভাবে ঢুকবেন এবং কিভাবে আমরা তাকে নিয়ে আসব। আমাদের সামগ্রিক ব্যর্থতায় আসলে এই আলোচনাকে আরো উস্কে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এবং আমাদের কারোর মধ্যে কোনো ধরনের অনুশোচনা বোধ নেই, দুঃখ বোধ নাই, হতাশা বোধ নাই, এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার ভিশন নাই। এই পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে রাষ্ট্রের নাগরিকদের আপনি কি চান এটা আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি কি চাওয়ার অর্থ কিন্তু এটা ছিল না মামার বাড়ির আবদার নিয়ে রাস্তাঘাটে বসে যাওয়া। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের অর্থ কিন্তু এটা ছিল না কোড অ্যান্ড কোড মবের নামে
সবকিছুকে বৈধতা দেওয়া। কিন্তু সেটারও তো একটা জাস্টিফিকেশন প্রথম থেকেই আমরা দিয়েছি। যদি সামাজিক পরিসরের কথা বলি, রাজনৈতিক অঙ্গনের দলগুলোর তাদের স্বার্থে হয়তো বা অনেক কিছু করেছে, নাগরিকদের পক্ষ থেকেও তো হয়তোবা বিগত বছরগুলোর যেই দুঃশাসনের স্মৃতি, সেটার কারণেও তো হয়তোবা একটা বৈধতা দেওয়ার প্রয়াস ছিল বলে কি আপনি মনে করছেন? না, একেবারেই না। আমি স্ট্রংলি বলবো যে একাডেমিক্যালি এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মিডিয়াতে যে আলোচনা করা হচ্ছে এটা ভুল। মব কোনোভাবে বৈধতার সাথে যুক্ত না। আপনি আন্দোলনকে মবের সাথে মিলাবেন না। প্রতিবাদ, কোনো কিছু নিয়ে প্রতিবাদ করা, প্রতিহত করা, আন্দোলন করা আর কোনো কিছুকে মব করা, এটি কিন্তু এক জিনিস না। মব হচ্ছে খুব ভীষণ রকমের একটা আনসিস্টেমেটিক, মানে আপনি কোনো আনপ্ল্যান্ড, আপনার একটা নীতিভূর্বত বিষয় হচ্ছে আপনি সেটা করেছেন। বাংলাদেশে গত 5 আগস্টের পরে এই ধরনের মব হয়নি, কিন্তু স্নিগ্ধা রেজওয়ানা, আমি সবই ছিল পরিকল্পিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যদি বলি, প্রথম দিকে যখন এই ধরনের মবগুলোর কথা হচ্ছিল বা ঘটনাগুলো হচ্ছিল, আমরা দেখতাম বিভিন্ন জন এটাকে জাস্টিফাই করছেন এইভাবে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায় থেকে তো প্রেসার গ্রুপের কথা বলা হলো এবং অনেক ক্ষেত্রে অ্যাকোলেট করা হয়েছে, অনেক ক্ষেত্রে পুরস্কৃত করা হয়েছে। হ্যাঁ, আপনার এই কথাটাই আমি বলেছি। এই যে বিভিন্ন জন এটা বলেছেন, তারা সবাই পলিটিক্স করেছেন। আপনি বলতে চান যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে অকারণে মানুষ এসে করবেন না, আপনি টার্গেটেড, এটি পরিকল্পনা। কেউ না কেউ দেখা গেছে আপনার সাথে আমার সংকট আছে, রাজ্জাকি ভাইয়ের সাথে আমার সংকট আছে, আমি একটা দঙ্গলকে উস্কিয়ে দিলাম এবং এটা পরিকল্পনা, এটাকে মবই বলে না। এটা হচ্ছে তার সাথে আমার ব্যক্তিগত রেশারেশি আছে, তার সাথে আমার রাজনৈতিক রেশারেশি আছে, আপনি সেটা করেছেন। আপনি মব করেছেন, ব্যক্তির নামে বেরোচ্ছেন, বসে বসে এটিএন বাংলার বিল্ডিং আপনি ভেঙে ফেললেন, তাতে কি হলো? পরশুদিন আরেকবার হবে। বাস্তবতা কিন্তু এটাই। কিন্তু এটিএন বাংলার বিল্ডিং ভাঙার মধ্য দিয়ে আপনি বললেন ক্রোধের একটা বহিঃপ্রকাশ হয়েছে। একটা কথা বলি, তাহলে কি এই যে বিভিন্ন সময় যখন মানুষ ক্রোধান্বিত হয়ে একজন একজনকে আক্রমণ করে, সেটা কি তখন আমরা বলি ক্রোধ হয়েছে? না, এরকম গল্পটা সঠিক না। এতে কিছু হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের পয়সা বিনষ্ট হয়েছে, এতে কেউ কিচ্ছু পায়নি। লিখে রাখেন আপনার সাথে, যেই যেই ভবন ভেঙেছেন, 20 হোক, 30 হোক, 40 হোক, সেই ভবন দ্বিগুণ বেগে আবারও তৈরি হবে। আপনি আসার আগে রাজ্জাকি ভাই বলছিলেন যে বিএনপি গত 16 বছর আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কার্যক্রম বা রাস্তাতে তাদের শক্তি প্রদর্শন করতে পারেনি প্রশাসনের কারণে, কিন্তু এখন আওয়ামী লীগ যে সকল মিছিল মিটিং যাই করছে, এটা করতে পারছে প্রশাসনের সহযোগিতা বা প্রশাসনের একটা আশ্রয় প্রশ্রয়, নীরবতার কারণে। আপনি কি এই থিওরির সাথে একমত? না, আমি অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। দ্বিমতের কারণটা আমি বলি। প্রথম কথা হচ্ছে যে এখানে দুটো ভাগ আছে। একটা বিষয় কি, দেখেন, যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতা কিন্তু চর্চা করার অনেকগুলো জায়গা থাকে, যে আপনি যখন ক্ষমতা, আপনি সরাসরি সেটা চর্চা করতে পারবেন। 5 আগস্টের পরে আপনি এমন পরিস্থিতি করতে খুবই সক্ষম হয়েছেন যে কেউ যদি তার কোনো একটা নৈতিক সমর্থনও থাকে, ধরেন কেউ ওই বিগত যে সরকার ছিল তাদের সমর্থক, কিন্তু তাদের সমর্থনে সে পাবলিক পরিসরে এসে যে একটা কথা বলবে, আপনি কিন্তু সে ধরনের কোনো সুযোগ রাখেন নাই। আপনি খেয়াল করে দেখবেন যে বা যারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করেছিলেন, একটা মেয়ের নাম আমি ভুলে গিয়েছিলাম, সচিব ছিল বা বিসিএস ক্যাডার ছিল, সে একটা মন্তব্য করলো এরকম কিছু, হ্যাঁ, তো তাকে যেমন আপনি ইমিডিয়েট তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হলো। এখন ঘটনা হচ্ছে যে এটা রাষ্ট্রীয় পরিসরে কিন্তু আপনি এটার প্র্যাকটিসটা করেছেন, এটা একদম সত্যি, আপনি প্র্যাকটিসটা করেছেন। ধরেন আমি কেউ না দল করতে পারে, কিন্তু সে বিগত যে সরকার ছিল সে দলটিকে সমর্থন করার এখতিয়ার রাখে, কিন্তু সে যখনই বলতে এসেছে তখন কিন্তু আপনি তাকে নানাভাবে প্রতিহত করেছেন। এমনকি সুপ্রিম কোর্টের যে আইনজীবী বয়স্ক বা বৃদ্ধ ভদ্রলোকের নাম, হ্যাঁ, জেরা খান পান্না, তিনিও যখন এসে বলছেন, অথচ তিনি কিন্তু ওই আন্দোলনের সময় ভীষণ রকমের অ্যাক্টিভ ছিলেন, তিনিও যখন বলতে এসেছেন তিনিও কিন্তু এক ধরনের সামাজিক আক্রমণের শিকার হয়েছেন। সম্ভবত তিনি বিগত সরকারের পক্ষে কথা বললেন না, তিনি বললো না যে কোর্টটা যখন খুলুক তিনি হাসিনার হয়ে মামলা করবেন, এই ধরনের কথা যখন বলেছেন, তার প্রেক্ষিতে তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তাকে আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু একজন আইনজীবী হিসেবে উনি এটা বলতেই পারে, আপনার ক্লায়েন্ট কি হবে, আপনার মক্কেল কি হবে, এই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার তো আপনার আছে। যিনি মনে করেন ভীষণ রকমের ফাঁসির আসামি, আইন তাই বলে ফাঁসির আসামিও কি কোনো একজন উকিল পাওয়ার এখতিয়ার রাখেন না, বা আমি আমার ক্লায়েন্ট পাওয়ার এখতিয়ার? কিন্তু আমরা যে এই যে সিদ্ধান্তটা নিয়ে নিচ্ছি যে 1400 মানুষকে হত্যা, দীর্ঘদিনের অপশাসন, আসলে সেই সুযোগটা বা সেই সৌজন্যতা বোধ আওয়ামী লীগের জন্য থাকা উচিত না। ওইটা তো আরেকটা গল্প। আমি বলতে চাচ্ছি, আপনি যে কথাটা বলেছেন কি উচিত কি ঠিক না, আমি একটা সভ্য রাষ্ট্রের কথা যদি বলি, একটা সভ্য রাষ্ট্রে কি হবে, ভীষণ রকমের অন্যায়কারীরও কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে, আত্মপক্ষ সমর্পণের অধিকার আছে। আমি কিন্তু সেই জায়গাটায় যেতে চাচ্ছি। এর মানে কিন্তু এটা না তাদেরকে জাস্টিফিকেশন দিয়ে দেওয়া।
একজন নাগরিকের আইনি অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, তো সেগুলোকে তো আপনি আসলে নানাভাবে খর্ব করেছেন। সেটা আপনি জনমনের অসন্তোষের কারণে হোক, ক্ষোভের কারণে হোক করেছেন। আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে এই যে যখন এগুলো করেছেন, যেখানে আমি রাজ্জাকি ভাইয়ের সাথে কিছুটা একমত হব, তাকে আপনি কিন্তু প্রশাসন থেকে কিন্তু বের করে দেন নাই, সে তো চাকরি করে। তো আপনি যখন এগুলো করেছেন, তিনি তো এটা ডেফিনেটলি মনে রেখেছেন, এটা তো তার মাথায় আছে। কারণ সে তো জানে আপনি কিন্তু একটা আতঙ্কের মধ্যে বিরাজ করার মতো সুযোগ করে দিয়েছেন। সে জানে যে আমি এইভাবে এটা সেই এক্সপ্রেস করলে সুযোগের সদ্ব্যবহারটাও তারা করার একটা সুযোগ পাচ্ছেন। এবং নিপীড়িত দুই দল, আমি বলি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দুটি দলকে এই পলিটিক্যালি নানাবিধ ভায়োলেন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ আপনি এখানে লিগালি তাদেরকে একটা প্রসিডিউর মধ্যে ফেলেছেন। একটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, আর 5ই আগস্টের পরে এই আওয়ামী লীগ। আপনি খেয়াল করে দেখেন, আপনি নিষিদ্ধ করেছেন। রেজনাপা, ধরেন বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলে যারা থাকে, মানে তারা তো মানে ঐতিহাসিকভাবেই নিপীড়িত। বাংলাদেশে কোন আমলে না বিএনপিকে কেউ নিষিদ্ধ করেনি। সেই আলোচনাতে হয়তো বা মানে ভিন্ন একটা আলোচনা। আমি জাতীয় পার্টিকে এখনো নিষিদ্ধ করতে পারেননি আপনি। আলাপটা উঠেছে মাত্র, কিন্তু আপনি পারেননি। ঠিক আছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। সেটা অবশ্য স্বার্থ কিছু আছে না আছে সেই আলোচনা চলছে। যখনই নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ পলিটিক্যাল পার্টি দ্বিগুণ শক্তিশালী হয়ে ফেরত আসে, কারণ সে রং বদলায়, রূপ বদলায়, নেগোসিয়েশন করে এবং এই সুস্থ ধারা রাজনীতি থেকে আরো দ্বিগুণ অসুস্থ রাজনীতি। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্নিগ্ধা রেজওয়ানের কথার পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য। তার একটা কথা আমি বলি, এই যে জেরা ইখান পান্নার কথা বললো, ওনাকে জানতে হবে, বুঝতে হবে যে আপনি যখন আসামি পলাতক থাকে তখন রাষ্ট্র তাকে লয়ার নিয়োগ করে তার পক্ষে, রাষ্ট্র লয়ার